বলেছি যে 14 সালের কথা চিন্তা করেন। 14 তো আসেই নাই, 14 প্রশ্নই আসে না, আমরা বয়কট করেছি। নির্বাচন না দিলে সংকট বাড়বে, আর নির্বাচনের মাধ্যমে তো যত সংকট, সকল সংকটের জন্মদাতা হলো এই তথাকথিত নির্বাচন। এই যে 53 বছর যে তারা নির্বাচন, এইটা হলো সকল সংকটের মূল। 14 না না 14 না না এইটা তো আমরা তথ্য ঠিক না। যুদ্ধাপরাধের বিচার কি আবার হবে? হয়েছে তো মনে হয়। ওই সবার বিচার তো হয়নি, একজন তো বেরিয়ে গেলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতের রিভিউ পিটিশনের মাধ্যমে বেরিয়ে গেলেন। আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যে আপনি দানের শীষ দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন আমরা আলম কতটা নৈতিক জরিপ নিয়ে প্রশ্ন করেছেন। উনি যে কথাটা বলেছেন সেটি কতটা নৈতিকতাপূর্ণ। আপনি যুদ্ধাপরাধীদের নিয়ে আপনি সরকার গঠন করবেন বা পিছন থেকে সরকার পরিচালনার সুযোগ দিবেন, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন না, আপনি যাদেরকে ফ্যাসিবাদ বলছেন তাদের বিচার করবেন। আমার প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের ইতিহাসে মীমাংসাটা কোথায় আসতে হবে? অবশ্যই যদি বিচার করতে হয় সবার করতে হবে। আপনি সব যুদ্ধাপরাধের সম্বন্ধে কিছু বলছেন না, আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন, আপনি এক ফ্যাসিবাদ বলে এই ধরনের কথা তুলছেন, আর বিচারের কথা বলছেন যে বিচার না করে। যুদ্ধাপরাধের বিচার কি আবার হবে? হয়েছে তো মনে হয়। ওই সবার বিচার তো হয়নি, টোকেন বিচার হয়েছে, টোকেন বিচার হয়েছে। যুদ্ধাপরাধ কি এই 6-7 জন করেছিল যে 6-7 জনের ফাঁসি হয়েছে? একজন তো বেরিয়ে গেলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতের রিভিউ পিটিশনের মাধ্যমে বেরিয়ে গেলেন। আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে মীমাংসা তো হয়নি, হয়েছে। এখন আপনি 71-এ যাদের দায় রয়েছে সেই বিষয়ে কোনো কথা বলছেন না। আপনি গণহত্যার কথা বলছেন, আর যে গণহত্যার কথা বলা হচ্ছে, শুনেন, মানুষ তো নিহত হয়েছে, এটা সত্য কথা, এ তো অস্বীকার করা কিছু নেই। এবং সেখানে আমাদের সবার সমর্থন ছিল, সমর্থনে হয়তো হাতে গোনা কিছু মানুষ বাদে, এই আন্দোলনের প্রতি। এই আন্দোলনের পেছনে কি প্লট নির্মাণ করা ছিল কি না ছিল এগুলো অন্য কথা, এগুলো কথা বলতে গেলে আর অনেক সময় লাগবে। বাস্তবতা হচ্ছে যে বিচারগুলো হচ্ছে, কতজন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে? 1400 মানুষের। এই 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের যেই তথ্য, তারা কি বলেছিল 15 আগস্ট পর্যন্ত? 15 আগস্ট পর্যন্ত নিশ্চয় আওয়ামী লীগ হত্যা করেনি, সরকার প্রদত্ত প্রজ্ঞাপনের 832 জন নিহত হয়েছেন। এখন সে 1400 জন আপনি ঢুকিয়ে দিচ্ছেন 5 আগস্ট আগ পর্যন্ত। এক নম্বর, কোথায় মানে ম্যাটিকুলার ডিজাইনগুলো কোথায় হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে যে বিচারটা করছেন, বিচার তো আমরা সবাই চাই। এমন একজন মানুষ খুব বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি বিচার চাই না? বিচার অবশ্যই চাই, কিন্তু কোন প্রক্রিয়া বিচার করছেন? এই বিচারের মানদণ্ড নিয়ে তো এটা আমার কথা নয়, এটা তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইভেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল, তারাও আপত্তি তুলেছে। আচ্ছা, টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির রায় হলো, হ্যাঁ, তার বিরুদ্ধে 2 বছরের কারাদণ্ড। প্রভাব বিস্তার করেছেন। আচ্ছা, কি প্রভাব বিস্তার করেছেন? তার কোনো ডকুমেন্ট শো করে গেছে? কিছু হাজির করা হয়েছে? শুধু বলেছে প্রভাব। প্রাইম মিনিস্টারের উপর প্রভাব বিস্তার টিউলিপ কিভাবে করে? সে তো তার বোনের মেয়ে। আমি এখানে বুঝলাম না কিছু, এবং সেটি নিয়ে আমি তো একেবারেই অজ্ঞ মানুষ। যারা আপত্তিগুলো তুলছেন, 7 জন আইনজীবী, বিশ্ববিখ্যাত 7 জন আইনজীবী টিউলিপের পক্ষে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে তারা একটা চিঠি দিল, যে প্রক্রিয়া বিচার হচ্ছে সেটি সুষ্ঠু নয়, তাকে ফেস করার সুযোগ দেওয়া হোক। এখন আপনি থাকেন এইখানে, আপনার নামে চিঠি দিলাম, সে আপনার গ্রামের বাড়ি ময়মনসিংহে অথবা খুলনাতে, হ্যাঁ, টিউলিপ কোথায় থাকে এটা তো সারা দুনিয়ার মানুষ জানে, যারা খোঁজখবর রাখে। আমি তো চিঠিগুলো ওই ঠিকানায় দেবো। আচ্ছা, প্রভাব বিস্তার কীভাবে করে? এগুলো সব বাদ দিলাম। আমি এই কথাগুলো এ কারণে বলছি, যে শহীদদের কথা বলা হচ্ছে, সেই শহীদদের আত্মাই তো শান্তি পাবে না। কি বৈষম্যমূলক, মানে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের জন্য এই আন্দোলন হয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে এসে কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে 1 দফা আন্দোলন। সেই মানুষগুলোকে আত্মার শান্তি পাবে? সেই মানুষের পরিবার স্বজনেরা কি মানে তারা কি শান্তি পাবে এই ধরনের বিচার? যদি মানে এই বিচার প্রক্রিয়ায় কোনো ফাঁক ফোকর থেকে থাকে বা বিশেষ উদ্দেশ্যে যদি এই বিচার করা হয়ে থাকে, তাহলে কি আপনার সেই মূল স্পিরিটটা কি ধরে রাখা গেল? আমি একটা কথা দিয়ে শেষ করে আমি আপনার কথা প্রশ্নে আসছি। আজকে 71কে যেভাবে
যেভাবে নোংরা ভাষায় ট্রিট করা হচ্ছে, কই শফিক সাহেব তো তাদের নিয়ে একটা কথা বলেননি? হ্যাঁ, বিজয় দিবসকে কি স্ল্যাং ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করা হচ্ছে? ৭১-এর প্রজন্ম দুর্নীতিগ্রস্ত, ৭১-এর প্রজন্ম মিথ্যা কথা বলে, মিথ্যুক ইত্যাদি ইত্যাদি, এই কাজী ইব্রাহিম নামক কেউ কে সব কথা বলছে, বাংলাদেশের পক্ষ থেকে তো তারা কথা বলছে, তাদের বিরুদ্ধে একটা কথা বলেছে শফিকুল আলম। আমি বলছি বলতে তো হবে সবটাই। তার মানে কি, আপনি যে কোনো একটা সাইড নিয়ে রয়েছেন। অতএব এই সরকার তো নিজেই দলীয় সরকার, এটা তো কোনো অন্তর্বর্তী বা নির্দলীয় সরকার বলতে আমরা যা বুঝি সে তো নয়। সো শফিকুল আলমটা বলবেই, এতে অবাক হওয়ার কিছু নেই। আপনি জি মানে যে প্রেসিডেন্ট যে কথাটা বলেছেন যে এটা নৈতিকতা না, নৈতিকতার প্রশ্ন তুলেছেন আর কি, জরিপের বিষয়টা যেন তারা বলতেই আচ্ছা, পারে। নৈতিকতা জি, বিষয় হচ্ছে, আমি নিজেই প্রথম আলোর এই জরিপটা সম্বন্ধে নিজেই কনফিউজড অবস্থায় আছি। সম্ভবত ১৩৪৫ জনের উপর জরিপটা করা হয়েছে। দেখুন, আল মামুন বলছিলেন যে প্রথমে এই যে আমাদের সংস্কৃতি, যেটা আমি তাকে মিন করে কিছু বলছি না, এখন আমি যে কথাগুলো বলছি না, আমাকে আপনি লাগিয়ে দেবেন আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর। এর আগে বিএনপি জামাতে, মানে আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হয়েছিল এবং অনেক ধরনের খেসারত আমাদেরকে দিতে হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, সরাসরি এইভাবে কাউকে ট্যাগ দিয়ে দেওয়া ঠিক নয়। বরং প্রথম আলোর সামনে যে কাজটা হলো, আল মামুন বলছিলেন যে ঘেরাও করা হলো, উনি হয়তো একটু পজিটিভ হিসেবে দেখছেন। মোটেই আমি পজিটিভ হিসেবে দেখি না। দেখুন, আওয়ামী লীগের সময় কথা বলা যায়নি, সত্য কথা। আওয়ামী লীগের সময় অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে, সত্য কথা। এখন কি তার চেয়ে কম হচ্ছে না বেশি হচ্ছে? আমি তো বলবো ১৫ বছরের তুলনায় এই ১৫ মাসে আরো বেশি হয়েছে। আওয়ামী লীগের সময় সব ছিল, মপতন্ত্র তো ছিল না, হয়তো দুই একটা কোথাও কোথাও ঘটেছে, কিন্তু এটা এখন স্টাবলিশড হয়ে পড়েছে। আপনি প্রথম আলোর সামনে জিয়াফত করেন কিভাবে, এবং সেখানে তাদের কাউকে আটক করা হয় না, এই এক্সাম্পল তো কখনো ছিল না। আমার প্রশ্ন হলো, জান্নাতের টিকিট বিক্রির পর এবার ধর্মের ট্যাবলেট বানাচ্ছেন কবে থেকে, আর ট্যাবলেটও মানুষ খাচ্ছে কিনা বা মানুষকে খাওয়াতে পারছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, এই নিয়ে গত ২-৩ মাসে মিডিয়াতে অনেকভাবেই কথা এসেছে, আমরাও বিভিন্ন টক শোতে কথা বলেছি এবং এই বিষয়টি আলোচনার প্রেক্ষিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতিও দিয়েছেন। কারণ এই অপপ্রচারটা এত বেশি হচ্ছে এবং জামাত বলেছে যে কারা কোথায় কোন বক্তব্যে বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে কিংবা জামাত ইসলামীতে আসলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এটা প্রায় ১ মাস কিন্তু হয়ে গেছে, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো দল কোনো ব্যক্তি বলেননি যে হ্যাঁ, জামাতের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট আপনি দিয়েছেন, আপনার স্টেটমেন্টের প্রেক্ষিতে অমুক অমুক নেতা অমুক তারিখে তারা এই বক্তব্যটি দিয়েছেন। সেটি না করে একই ডোল নানাভাবে এটি মূলত বলার চেষ্টা করা হচ্ছে। দেখুন, জামাত ইসলামীকে নিয়ে এখন বলবে কি আসলে? আপনি যখন দলের বিরুদ্ধে বলবেন তখন তো আপনাকে বলার একটা ইস্যু লাগবে। কারণ বিএনপি আজকে ইস্যুবিন হয়ে গেছে। কারণ ২৪-এর ৫ই আগস্টের পরে বিএনপি যেই চরিত্রে আবির্ভূত হয়েছে, জনগণ মনে করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি তার একই ক্যারেক্টারে আছে। তো মানুষ যখন এই বিষয় নিয়ে বিএনপিকে ধিক্কার দিচ্ছে যে তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় নাই, এবং যখন এককভাবে জনগণের মানে সব দেশ তাদের উপরে দিচ্ছে, কারণ এগুলো অন্যরা করেন না, এবং সেই জায়গা থেকে এটা আপেক্ষিক বিষয় যে আমরা কি করি, আমরা ধর্মের টিকিট বিক্রি করি। দেখুন, জামাত ইসলামী একটা ধর্মীয় রাজনৈতিক দল। আমরা আমাদের কনস্টিটিউশনটা হলো, আমাদের দলের গঠনতন্ত্রটা হলো কোরআন সুন্নাহর ভিত্তিতে, এবং সেই আলোকে দীর্ঘ সময় দলটা তার ঐতিহ্যকে ধারণ করে আমরা পরিচালিত হচ্ছি। আমাদের দলের আমির আছেন, আমাদের কেন্দ্রের সুরা আছেন, সেই ভিত্তিতে আমাদের সংগঠনই পরিচালিত হয়। আমরা মানুষকে বলি আপনি ইসলামের দিকে আসেন, আপনি ধর্মে আপনি অনুসরণ করেন ধর্ম। দেখুন, জামাত ইসলামী আমরা সবসময় ধর্মকে অনুসরণ করি, এটা আমাদের দলীয় আদর্শ, এটা আমাদের ব্যক্তির আদর্শ। আমরা কখনো সিজনাল মুসল্লি না। দেখুন, বাংলাদেশে আমরা আমেরিকা দেখেছি 96-এ যখন শেখ হাসিনা আসছেন, তিনি কি করেছেন, মাথায় পট্টি আর হাতে তসবি, জনগণকে বিভ্রান্ত করেছেন, মানে উনি খুব ভালো হয়ে যাবেন, এবং জনগণ বিভ্রান্ত হয়ে কিন্তু তারা তখন নৌকা প্রতীকে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে।
আমরা দেখি আমাদের জাতীয় পার্টি যারা করেছেন সবাই যখন নির্বাচন আসে কেউ ওমরা করতে যান, কেউ যান শাহজালালের মাজারে যান এবং মাথায় টুপি বিক্রি সংখ্যা বেড়ে যায়। তো জামাত ইসলামী তো আমরা সবসময় ইসলামের সাথে আছি, ধর্মের সাথে আছি। 5 ওয়াক্ত নামাজ আমরা অভ্যস্ত পড়তে, আমরা হালালকে মানি, আমরা হারামকে বর্জন করার চেষ্টা আমরা করি। আমাদের যাদের জীবনে পুরোটাই আমরা শরিয়াকে অনুসরণ করে চলার চেষ্টা করি, তো আমাদের সাথে ধর্মের ব্যবহার কিংবা এটি আসলে একটা অপ্রাসঙ্গিক কথা এবং এই কথাগুলো বলে এটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়। বাংলাদেশের জনগণ এখানে তো বোকা নন, আপনি কারা কি কথাগুলো বলছেন আর এগুলোর জবাবে জনগণ কি বলছে, যদি সেগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। আমার কাছে মনে হচ্ছে আমরা প্রথম ভাবলাম যে হয়তো বিএনপি নেতাগুলো বলছেন, আমরা যখন দেখলাম তাদের দলের প্রধান ব্যক্তি তখন বুঝতে পারলাম না আসলে ওনার ইশারায় ইঙ্গিতে ওনার প্ররোচনায় কি হচ্ছে। বিএনপি টোটাল সব নেতারা, আর কোনো ইস্যু নাই, ইস্যু একটাই, যারা দাঁড়ান মাইকের সামনে বক্তব্য একটা, কিন্তু আর বক্তব্য নাই। আচ্ছা জামাতের চাঁদাবাজি হবে ওনাদের দেন না কেন? আমরা ধর্মীয় রাজনীতি করে বলে তো আমরা চাঁদাবাজি করি না। আমাদের এই বিগত সময়ে 60 থেকে 62 জন আমাদের এমপি ছিলেন, কেউ দুর্নীতিগ্রস্ত হন নাই। আমাদের এতগুলো চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের কিংবা উপজেলা চেয়ারম্যান, কেউ দুর্নীতি করেন না। তো আমরা ধর্মকে অনুসরণ করে বলেই আমরা সৎ থাকার চেষ্টা করি। আমাদের ব্যাপারে টাকা পাচারের কোনো অভিযোগ নাই এবং আমাদের ব্যাংক লুটের সাথে আমাদেরকেও সম্পৃক্ত না। তো আমরা তো মনে করি ধর্মীয় অনুশাসন মানার কারণে সততা, দুর্নীতিমুক্ত থাকা, দখলদারিত্ব মনোভাব না থাকা, কমিশন বাণিজ্য না করা, সুদ ঘুষের সাথে আমরা সম্পৃক্ত নই। এখন যারা মনে করেন যে যাদের দলীয়ভাবে যারা ধর্মকে চর্চা করতে চান না, যারা ব্যক্তি জীবন ও ধর্মকে মানতে চান না, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, যারা এটাকে মানেন না, তারাই দেখি ইলেকশনের সময় জনগণের সিম্পিতি পাওয়ার জন্য, যে আমি একজন মুসলিম, আমাদের বাবু গয়েশ্বর মাথায় টুপি দেখেন, দেখি না বলেন, উনি টুপি দেওয়ার কথা, উনি মাথায় টুপি দেন বাবু গয়েশ্বর, নানাভাবে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেন। যেহেতু বাংলাদেশের জনগণ বুঝে গেছে এখন, এবং এই ধরনের কোনো ধর্মীয় লেবাস গ্রহণ করে জনগণের মন জয় করে ভোটের মাঠে বিজয়ী হওয়ার এই যে একটা অবস্থা আগে ছিল, এটা পরিবর্তন হয়েছে। মানুষ এখন দেখতে চায় যার কাজ এবং কর্মের ধর্ম ব্যবহার আছে কিনা, যার জন্য এখন বিএনপি ওনারা টপ টু বটম এই কথা বলছেন। আলটিমেটলি কথা আমরা আপনি যে আতিকুর রহমান একটা বলেছেন জামায়াতের বিরুদ্ধে কিছু বলার নেই দেখে তারা এই কথা বলছেন, কিন্তু কালকে তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে একটি কথা এখন বাজারে ছাড়ছেন আপনারা, অমুক দলকে দেখেছেন, অমুক দলকে দেখেছেন, এখন এই দলকে দেখার সময় হয়ে গেছে। তিনি তখন বলেছেন যে এই দলকে তো আমরা 71-এ দেখেছি, তারা নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, না মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, এইটা তো সবচেয়ে বড় অভিযোগ। এখন আমি বলি, দেখুন আমরা কি বক্তব্য ভুল বলছি? আমরা কখনো ক্ষমতা গিয়েছি? আমরা বলতে পারি না এটা, যে আপনি দানের শীষ দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন আমরা কি করি, এটা আমাদের একটু বলবো। এটা যে আমরা 2 জন মন্ত্রী ছিল আমাদের 2001 সাল থেকে 6 সাল, আমরা দুর্নীতি করি নাই, আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো, আমি বলবোই সেটা। আমাদের কতটা যুক্তিকতা আছে। উনি যেটা বলেছেন, উনি কি ওনার আয়না চেহারা দেখেছেন? তো যে অভিযোগ এত বিরুদ্ধে, 91 সালে সেই দলের সমর্থনে ওনারা সরকার গঠন কীভাবে করলেন? তখন কি জনাব তারেক রহমানের মনে ছিল না এগুলো? 2001 সালে আমরা জোট করলাম, 20 বছর যে আমাদের একটা জোটবদ্ধ আন্দোলন করেছি, তখন মনে ছিল না? সমস্যা হচ্ছে কি জানেন, বিএনপি যে প্রত্যাশা করেছিল তারা 1 সিটে ক্ষমতা যাবে, দিনে দিনে বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছেছে এবং বিএনপি বুঝে ফেলেছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়, নিরপেক্ষ হয়, বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই বলেই এখন সেটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত যা মাঠ পর্যায়ে অবস্থা লক্ষ্য করেছি আমরা, মানুষ এবার দানের শেষে কিন্তু ভোট দিবে না। মানুষ পর্যালোচনা করছে, আগে যাই গোটা ঘটুক, যে 5ই আগস্টের পরে রাজনীতিটা কেমন হচ্ছে। মানুষ দেখেছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ যা করেছে বিগত সময়ে, এই 24শে 5ই আগস্টের পরে অদ্যাবধি একই ক্যারেক্টার বিএনপির মধ্যে আছে, যার জন্য মানুষ এবার নির্বাচনে বিএনপির প্রতীকে ভোট দেবে না বলে বিএনপি একটা সার্ভে করেছে একাধিকবার, প্রমাণিত হয়েছে না এবারে জনগণের চিন্তা পরিবর্তন হয়েছে, নারীরাও এবার বিএনপিকে ভোট দেবে না, যার জন্য এখন আমি আবার আসবো নীলুফার চৌধুরী মনির কাছে একটু যেতে চাই। বলেছি যে 14 সালের কথা চিন্তা করেন, 14 তো আসেই নাই, 14 প্রশ্নই আসে না, আমরা বয়কট করেছি। নির্বাচন না দিলে সংকট বাড়বে, আর নির্বাচনের মাধ্যমে তো যত সংকট, সকল সংকটের জন্মদাতা হলো এই তথাকথিত নির্বাচন। এই যে 53 বছর যে তারা নির্বাচন, এইটা হলো সকল সংকটের মূল। 14 না 14 না
এইটা তো আপনার তথ্য ঠিক না। এখন জাতীয় পরিষদে আর 14 দল, শুধু জাতীয় পার্টি না। হ্যাঁ, জাতীয় পরিষদ 14 আর 14 দল। 14 দলের তো কার্যক্রম। আমার বক্তব্য হলো যে হ্যাঁ, তারা অপরাধী, যেহেতু আওয়ামী লীগ যে কাজটি করেছে, দীর্ঘদিন স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট হইতে সহায়তা করছে জাতীয় পার্টি এবং 14 দল মহাজোটের লোকেরা। 14 দল মানে মহাজোট, শেখ হাসিনা একসময় বলতেন মহাজোট। তারা কিন্তু এটাতে দায় এড়াতে পারেন না, কারণ তারা যদি শেখ হাসিনাকে সাপোর্ট না দিতেন তাইলে কিন্তু শেখ হাসিনা হয়তো এই ফ্যাসিস্ট এতটা সুযোগ পেত না ফ্যাসিস্ট হইতে। লাগাতার যে দীর্ঘ 16 বছর বা 15 বছর যে বাংলাদেশ শাসন করছে, এই সুযোগ হয়তো পাইতো না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সব রাজনৈতিক দলগুলো যদি তাদের দাবিগুলোর প্রতি অনড় থাকে, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? মানে বাংলাদেশের ভবিষ্যৎ কি আশা করছে? আসলে সবগুলো দলই তো, যদি আমি বিএনপি, বড় দল বিএনপির কথা বলি, সবচেয়ে বড় দল, যদি বলি তাকে যদি স্যাক্রিফাইসিং মন মানসিকতা, বারবার কথাগুলো উঠে আসছে যে স্যাক্রিফাইসিং মন মানসিকতা বিএনপির পক্ষেও দেখা যাচ্ছে না। একইভাবে অন্যান্য দলগুলো তারাও একই জায়গায় অনড় আছে। আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আমি মনে করি কালকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একটি কথা বলছেন যে আশা করি শেষ পর্যন্ত একটা ঐক্য হবে, এবং উনিও আশাবাদী, আমরা দেশবাসী হিসাবে, সাংবাদিক হিসাবে আমরা আশাবাদী যে একটা ঐক্য হবে। হয়তো আমি আশঙ্কা করতেছি হয়তো মানে তাদের কোনো দাবি দাবা বা কোনো কিছুর কারণে হয়তো এইসব যুক্তিগুলো সামনে আনছে বিএনপির সাথে, বা আগামী দিনের রাজনীতি। কি দাবি দেওয়ার কথা বলছেন? আমি আগামী সংসদ নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে মানে আসন ভিত্তিক এরকম সমঝোতা, আসন ভিত্তিক সমঝোতা, হ্যাঁ, এরকম মানে একটা আপনি কি আশঙ্কা বলতে চাচ্ছেন করতেছি। এই দাবিগুলো আসন ভিত্তিক সমঝোতা করবার জন্য একটা চাপে রাখার কৌশল হিসাবে হয়তো পিয়ার পদ্ধতি জি। বা অন্যান্য পদ্ধতিগুলো সামনে আনছে। জি। আর বৃহৎ যে দাবিগুলো, এগুলোর সাথে বিএনপিও যে দ্বিমত পোষণ করবে তা কিন্তু না। জি। আপনার জুলাই সনদ বা অন্যান্য যে দাবিগুলো আছে, সে দাবির সাথে বিএনপি দ্বিমত পোষণ করে না। সেই বিষয়ে আমার মনে হয় যে আগামীতে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। জুলাই সনদ নিয়েও অনেক কথা আছে, একটু আসবো পরে। জনাব আশরাফ আলী কাকুন, 5টা দাবি আপনাদের আছে জামায়াত ইসলামী। আসলে এই দাবিগুলো কি আসলে যদি বলি কতটা যৌক্তিক বলে, আপনি প্রথমে যদি আমাকে বলেন কতটা যৌক্তিক দাবিগুলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাই চ্যানেল এসের সঞ্চালক সাহেব, উপস্থিত আমার বিজ্ঞ আলোচক ও দেশ বিদেশে যারা শুনতেছেন সকলকে ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। দাবি যৌক্তিক হওয়ার কারণেই তো দাবি তোলা হয়, যৌক্তিক ছাড়া তো দাবি তুলে লাভ নাই। কিন্তু সেই যৌক্তিক দাবি কোনটা এটা তো প্রমাণ হবে জনগণ। স্পেসিফিক করে দিই যে পিয়ার পদ্ধতিটা, হ্যাঁ, মানে বাংলাদেশের পিয়ার পদ্ধতিটা এদেশের এখন গণ দাবিতে পরিণত হয়েছে। পিয়ার যিনি নির্বাচনের যিনি সংস্কারের প্রধান বদিউল আলম সাহেব, উনি একটা জরিপ করেছিলেন, তাতে উনি বলছেন 71% মানুষ পিয়ার চায়। সেটা উচ্চকক্ষে না, উচ্চকক্ষ তো এই দেশটার নামটাই তো শুনলে এইবার, উচ্চকক্ষ দেশে কোনোদিন ছিল না। উচ্চকক্ষে পিয়ার হইলে লাভটা কি? আমার যদি নিম্নকক্ষে পিয়ার না থাকে, আমি ওনার সাথে অনেক কথা বলেছি, উনি জবাব দিতে পারে না। আমরা নিম্নকক্ষে এদেশে আর 100 লোক বাড়াই দরকার আছে এই উচ্চকক্ষ বানানো। আমরা একটা ইউনিটারি দেশ, মানে আপনারা উচ্চকক্ষেই চান না? এটা প্রয়োজন নাই। যদি নিম্নকক্ষে পিয়ার না হয় তাহলে উচ্চকক্ষেরই কোনো প্রয়োজন, আমরা এটা বলেছি। কারণ উচ্চকক্ষ হলে 100 লোকের ভরণ পোষণ, গাড়ি বাড়ি, এগুলো একটা বাড়তি খরচ, এবং এদের কোনো ক্ষমতাই নাই। এই যে উচ্চকক্ষের আমরা যেটা ঐক্যমত্য যে আইন পাস করার ব্যাপারে কিছু নাই, 2 মাস যদি তারা রাখে এরা, এরপর অটোমেটিক পাস হয়ে যাবে। এদের শুধুই হলো সংবিধান সংশোধনের সংখ্যাগরিষ্ঠ, এটা কোনো ব্যাপার না। ওরা আইন আটকাই রাখতে পারবে, আইনের কোনো কিছু না। এটা হাতি সোদাতের মতো, এটা একটা অর্নামেন্টাল। আমরা বলছি যে এটা প্রয়োজন নাই। এইটুকু দেশের একটা ইউনিটারি দেশের মধ্যে 100 লোকের ভরণ পোষণ, গাড়ি বাড়ি বাড়ানোর কোনো দরকার এমনিই তো অধিকাংশ সংসদ সদস্যের দুর্নীতিবাজ। স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সরকারের আমলে, এর মধ্যে 9 থেকে 95% এমপি মন্ত্রী হলো দুর্নীতির সাথে জড়িত। আর 100 আবার দুর্নীতিবাজ বাড়াইবেন এখানে, এইটা আমরা চাই না। এটা আমি বলছি, আমরা ওখানে দিয়ে বলছি। কাজে এইটা কোনো কথা না। আপনি দেখেন উচ্চকক্ষ পিয়ারটা কেমনে হবে? মানে যদি পিয়ার পদ্ধতিতে হয় তখন কি দুর্নীতি হবে না, এটাই বলতে চাচ্ছি? না, পিয়ার যদি সংসদীয় আসনে হয়, মানে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কি দুর্নীতি বাড়বে না? অনেক দুর্নীতি কমে যাবে। এই কারণে আমি যদি কোনো দুর্নীতিবাজকে নমিনেশন দেই, পাবলিক দেখবে যে একটা দুর্নীতিবাজ ওনারা নমিনেশন দিয়েছে। সন্ত্রাসীদেরকে, ভূমি দখলকারীকে যদি আমরা নমিনেশন দেই, এটা জনগণ কিন্তু দেখবে যে একটা ভূমি দস্যুকে ওনারা নমিনেশন দিয়েছে। পিয়ার পদ্ধতিতে নমিনেশন করার সুযোগ আছে, নমিনেশন দেওয়ার সুযোগ আছে? না, এটা তো দল দেবে তাকে।
এরা পিয়ার পদ্ধতি হলো মানুষ ভোট দেবে দলকে। দলকে হ্যাঁ, সেটাই দল বলছি। যত পার্সেন্টেজ তাহলে তো পাবে, দলকে হ্যাঁ, সেটাই দল বলছি। যত পার্সেন্টেজ তাহলে তো পাবে সে যাকে নির্বাচন বা যাকে নমিনেশন দিবে তাকে তো চিনতে পারবে। না চিনতে পারবে। এর আগে তো ওই যে 300 আসনের প্রার্থীরা তালিকা দিতে হবে এবং সেটা নির্বাচন কমিশনে মানে দাখিল করতে হবে। তা 300 প্রার্থীর মধ্যে তো তালিকা এবং তার বায়োডাটা সহ সব কিছু দেখবে। তা দেখবে যে এর মধ্যে ভূমিদস্যু আছে কিনা, টাকাবাজ আছে কিনা, দুর্নীতিবাজ আছে কিনা, সন্ত্রাসী আছে কিনা, এটা তো দেখবে, জনগণ দেখবে। তো দেখার ভাই এই দলে তো, হুজুরের দলে তো এই দুর্নীতিবাজ আছে, একে ভোট দেওয়া যাবে না, এই বিএনপির তো মুখ চাঁদাবাজ আছে, তাকে ভোট দেওয়া যাবে না। কাজে এই জন্যে সবচেয়ে ভালো লোকগুলি কি ওই পার্লামেন্টে নেওয়া পাঠানোর একটা মহা সুযোগ হলো পিয়ার পদ্ধতি। এটার কোনো বিকল্প নাই। কারণ আজকের 91টা দেশে পিয়ার আছে, 91টা দেশে। উন্নত 34টা দেশের মধ্যে 25টা দেশে পিয়ার আছে। যা এই রাশিয়া থেকে যে আপনার 25টা দেশ আলাদা হইল, 18টা দেশ আলাদা হইল, তার মধ্যে 15টা দেশে পিয়ার আছে। কাজে এই যে এবং পিয়ারের সংখ্যা কিন্তু বিশ্বে বারবার দিন দিন বাড়তে আছে। এমন না পিয়ারের অসুবিধার কারণে পিয়ারের সিস্টেম উঠে দিয়েছে, তা কিন্তু না। কাজে এই জন্যে পিয়ারটাই হলো শতভাগ জনমত প্রতিফলনের একমাত্র উত্তম পন্থ হলো পিয়ার। যারা পিয়ার পদ্ধতি মানছেন না বা মেনে নিতে চাচ্ছে না, তাদের অভিযোগ হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে রাষ্ট্রীয় কার্যক্রম করতে ব্যাহত হতে পারে। না না, রাজ্যের কার্যক্রম ব্যাহত হবে কি? আপনি ওনারা যখন এটিপি এই পদ্ধতিতে নির্বাচন করেছে, এই দেশটা তো অকার্যকর হয়েছে ওনাদের নির্বাচনের পরপরই কিন্তু হয়েছে। আপনার 73 সালে শেখ মুজিবের নির্বাচনটা করছিল, 75 সালে বাকশাল করলো, মানে গণতন্ত্রকে হত্যা করে দিল নির্বাচনের মাধ্যমেই কিন্তু, দেখেন নাই? তারপরে জিয়া রহমান মার্শাল্লাহ দিল, তারপরে নির্বাচন হইলো, সেখান থেকে ক্ষমতা এরশাদ নিয়ে গেল 77 থেকে, নির্বাচনের মাধ্যমেই কিন্তু হইলো। এটা যত অরাজকতা, যত সমস্যা, সংকট সব কিন্তু নির্বাচনের পরপরই শুরু হয়েছে। তারপর মনে করেন যে ওখান থেকে আবার জাতীয় পার্টি নিয়ে গেল, জাতীয় পার্টিকে 90-তে হটাইয়া আবার বিএনপি নিয়ে গেল, বিএনপি হটাইয়া আবার আওয়ামী লীগ নিয়ে গেল, আওয়ামী লীগে হটাইয়া আবার বিএনপি নিয়ে গেল। এমনি করে যত সংকট এই দেশে সৃষ্টি হয়েছে সব পার্লামেন্টারি নির্বাচনের পরপরই শুরু হয়েছে। কাজে এই 53 বছরের মধ্যে যে পার্লামেন্টারি যে পদ্ধতিরা ফ্যাসিস্ট একটা সরকার গঠন হয়, খুনি, সন্ত্রাস, দখলকার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, আয়নাগর প্রতিষ্ঠাকারী, এই যে কতগুলো অপকর্ম, মানে ক্ষমতায় একবার যাওয়ার পরে ক্ষমতার এত রূপ রস গন্ধ এত কিছু সুবিধা তারা মনে করে আজীবন ক্ষমতায় থাকবে। যেমন হাসিনা 41 সাল পর্যন্ত তারা ওই যেটাই ছিল, হ্যাঁ কী বলে, ভীষণ 41 সাল পর্যন্ত সে থাকবে। আবার 41 সাল যাওয়ার আগ পর্যন্ত সে তো 81 সাল পর্যন্ত। একবার ক্ষমতায় যে যায় আর ওই ক্ষমতার যে এত মানে এত সুযোগ সুবিধা এইটা সে বলতে পারে না, সে আজীবন ক্ষমতায় থাকতে চায়। এই যে আজীবন ক্ষমতায় থাকার যে সিস্টেমটা, আকৃতিটা, এইটা হলো ফেসিস্ট তৈরি করে। এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল সবাই কিন্তু ফেসিস্ট। আপনি চিন্তা করেন শেখ হাসিনা 3টা নির্বাচন করছে, ভুয়া। এই যে আপনার কত 14, 18, 24, এইটা শিখলো কার থেকে? এইটা শিখছে বেগম খালেদা জিয়া থেকে। আপনার 96 সালে যখন বেগম খালেদা এককভাবে, কোনো দল যদি নির্বাচন যায় আমি যাব নির্বাচনে, করলো না? এককভাবে যে নির্বাচন করে সরকার গঠন করা যায় এবং খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, তা কিন্তু ওই যে 15 দিনের যে নির্বাচনটা 96, এটাও কিন্তু ওনার মধ্যে একটা। তাই বোঝা গেল এই যত সংকটের সৃষ্টি হয়েছে। অনেকে বলে নির্বাচন না দিলে সংকট বাড়বে, আর নির্বাচনের মাধ্যমে তো যত সংকট, সকল সংকটের জন্মদাতা হলো এই তথাকথিত নির্বাচন। এই যে 53 বছর যে তারা নির্বাচন, এইটা হলো সকল সংকটের মূল। আমরা এই সংকট থেকে এতগুলো লোক জীবন দিল, পঙ্গু হইল, হ্যাঁ, মা তার সন্তানকে হারালো। আমরা চাই একটা মৌলিক পরিবর্তন। সেই পরিবর্তন লক্ষ্যে আমরা সকল বুদ্ধিজীবী মহল বলেন, সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, সকল দলের সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা শতভাগ জনমতে প্রতিফলন ঘটবে, আর দুর্নীতিবাজ কোনো ক্ষমতায় আসতে পারবে না, ভোট ডাকাতি হবে না, একটা সুষ্ঠু কল্যাণধর্মী একটা সংসদ হবে। কিন্তু এই জন্য আমরা এই দাবিগুলো যে বলছিলেন রাশেদ ভাই, যদি এই দাবিগুলো কোনো আবার যদি আসন ভিত্তিক সমঝোতা হয় তখন কি এই দাবিগুলো উঠে যাবে? না, সংসদ এটা তো আমরা এমনি মানে আমরা আসন ভিত্তিক যে সমঝোতা কথা বলছি, তারই কিন্তু প্রতিফলন করতেছে এতগুলো দলের যে যুগপত কর্মসূচিতে বসছে। এটা কিন্তু ওইটারই একটা ফলো আপ বলতে পারেন। এটা যদি অভিযোগ করছে আপনার উঠেছে যে আপনারা দাবিগুলো করছেন এই কারণে যাতে আসন ভিত্তিক একটা সমঝোতা হয়ে যায়। না, এইটার সাথে এরা কোনো সম্পর্ক নেই। আসন ভিত্তিক সমঝোতা কার সাথে? বিএনপির সাথে। না, বিএনপির সাথে কোনো সমঝোতার কোনো কারণ নাই। কারণ বিএনপি হলে এমন একটা দল, আওয়ামী লীগ আর বিএনপি কোনো পার্থক্য নাই। আপনি যেখানে বিএনপি ওনাকে ছাড়বে ওইখানে সে বিদ্রোহী প্রার্থীরা করে দেবে, ওনাকে দেবে না। যে কয়টা দলকে ওনারা দেবে
সেই দলে কিন্তু অনেক আবার বিদ্রোহী প্রার্থী দাঁড় করাই দেবে। তখন বলেন ভাই আমরা কি করবো, আমি তো আপনাকেই দিয়েছিলাম, ওই আমি তো জানি না, আমার নিয়ন্ত্রণ মানে নাই, তাকে দিচ্ছে। কারণ এই বিএনপি এত বছর পর্যন্ত যে এলাকাটাকে লালন পালন করেছে, কর্মীদেরকে লালন পালন করেছে, সেইখানে একজন নূতন লোককে ওরা নমিশন দেবে আর ওইটা এলাকার বিএনপি নেতাগণ মানে এটা কিন্তু হয় না। না, তাহলে মানে বোঝা যাচ্ছে বিএনপি যদি আপনাদেরকে সমঝোতায় যদি আপনাদের সাথে আসতেও চায় আপনারা যাবেন না। না, বিষয়টা এরকম। এই আসন ভিত্তিক নির্বাচনে যাব না। যদি ধন্যবাদ। ক্লিয়ারে একটু হয় যেতে চাই রাশেদ আমরা- ভাইয়ের কাছে। হ্যাঁ। রাশেদ ভাই, দুই তিনটে অভিযোগ উনি করেছেন, আপনি যদি একটু উত্তর দিতে পারতেন। যে আপনি বলেছেন যে সমঝোতার আসন ভিত্তিক সমঝোতার কারণে হয়তো তারা দাবিগুলো তুলছেন। তিনি একেবারে একাট্টা হয়ে মানে একভাবে মানে জোরালো হয়ে বলছেন যে আসলে না, তারা সিট বন্টনের যে সমঝোতা, আসন ভিত্তিক যে সমঝোতা, সেই সমঝোতা ওনারা যাবে না, তাদের দাবিতে তারা অটল থাকবেন। এক, দ্বিতীয় কথা হলো শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পেছনে যার কাছ থেকে শিখেছেন তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন। কি বলবেন আপনি? আমি আমাদের বক্তা ওনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি এই কারণে, 96-এ বেগম খালেদা জিয়া যে নির্বাচন করেছিলেন এবং যে আহ্বান জানিয়েছিলেন এই নির্বাচন মাত্র 15 দিনের জন্য সরকার গঠন করে দাবিগুলো পালন করেছিলেন। এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য উনি কি যে বলেছিলেন caretaker- 15 দিনের জন্য? না না, caretaker বলে নাই, সরকার, 15 দিন বলে নাই। তখন কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন হইতেছিল, 173 দিন হরতাল হয়েছে তার আগে। এবং কেয়ারটেকার সরকারের দাবিতে যে আন্দোলন হইতেছিল তখন উনি আহ্বান জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া, উনি যদি চাইতেন শেখ হাসিনার মতো সব কিছু ব্যবহার করে উনি কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। তিনি কিন্তু একটা সংসদে এটা পাশ করে, কেয়ারটেকার সরকার পাশ করে এবং নির্বাচন দিয়েছিলেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এখন আমি কিছু কথা আমি বক্তব্যে কিছু দ্বিমত পোষণ করি, সেই বক্তব্যগুলো বলেন। আমি একটু বলতে চাই। সে বক্তব্য হলো পিআর পদ্ধতি। প্রথম হলো পিআর পদ্ধতিতে উনি আরেকটা কথা বলছেন, নির্বাচনের মাধ্যমে সংকট তৈরি হয়েছে। বিগত 53 বছর ধরে। 53 বছর ধরে, শুধু একবার না। তাহলে যদি নির্বাচন ছাড়া এদেশে আর কি পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতিতে আছে এটা আমার জানা নাই, এটা আশরাফ ভাই ভালো সেটা বলতে তো পিয়ার পারবেন। বললাম। পিআর আমাদের দেশে, আমি একটু বলতে দেন, পিআর আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আশরাফ ভাইয়ের দল হয়তো ভাবতে পারে, ওনার একটা কমান্ড থাকতে পারে, ভাবতে পারে যে ইসলামিক মাইন্ডের দল, যে আমরা ইসলাম কায়েম করব, কিন্তু সকল দলের ক্ষেত্রে এটা সম্ভব না। আপনার পিআর পদ্ধতিতে এমন একটা পদ্ধতি, ভোটার কতটা উপস্থিত করতে পারবে সেটাও একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো প্রার্থী একটা ফ্যাক্টর বাংলাদেশের বাস্তবতায়। ধরেন আমার কাপাসিয়া গাজীপুর 4 আসন, সেখানে প্রার্থী দিলেন, কেউ প্রার্থী জানলো না, সেখানে একটি নির্বাচন হলো, দানের শীষ হলো, ওই দাড়িপাল্লা হলো, হাত পাকা হলো, অন্য অন্য মার্কা হলো, মার্কা জিতলো। এখানে প্রার্থী কিন্তু কে এটা আমরা জানি না। ওনারা বলছেন 300 আসনের প্রার্থীগুলো তারা আগে না, থেকে ওটা ঠিক করবেন না। আমি আপনার বলি, আপনার ধরেন ইসলামী আন্দোলন 10% ভোট পাইল, তাই 10% ভোট অনুযায়ী তারা 30টা এমপি সিলেক্ট করবে। এখন সেই এমপিটা কাপাসিয়াতে সিলেক্ট করবে না বরিশালতে সিলেক্ট করবে না নোয়াখালীর থেকে নিবে, এটা কিন্তু কেউ জানে না। তাহলে প্রার্থী কাপাসিয়া, ভোট দিল কাপাসিয়া, এমপি হইল নোয়াখালী, বিষয়টা এরকম। তো সেই বিষয় একটা আছে, আমি কাকে ভোট দিচ্ছি, প্রার্থী একটা ফ্যাক্টর। আমি কার কাছে যাব, আমার যে এমপি, আমার তো বাংলাদেশের বাস্তবতায় আমরা একটা গরিব দেশ, আমাদের বাস্তবতায় আমি কার কাছে যাব, আমাদের কিছু সমস্যা, সামাজিক সমস্যা বা বিভিন্ন কিছু আছে, কিছু হইলে আমাদের এমপির কাছে যাইতে হয়, এমপি বা স্থানীয় জনপ্রতিনিধি যারা থাকেন তাদের কাছে যাইতে হয়। যদি আমি আমার জনপ্রতিনিধিকে সেটা যদি আমি নিজে সিলেক্ট করতে না পারি, তাইলে আমি যাবো কার কাছে? রাশেদ ভাই, কিন্তু ওনাদের তো একটা কথা হলো যে ওনারা তো আইন প্রণেতা, ওনারা জনগণের প্রতিনিধি হবে কেন? ওনারা তো আইন প্রণেতা, ওনারা আইন তৈরি করবেন সংসদে বসে। কি জনপ্রতিনিধি তো ওনারা বলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, ওনারাই তো তাদের প্রতিনিধি। ঠিক আছে, আইন তৈরি করেন, আবার পাশাপাশি যেহেতু দায়বদ্ধতার একটা বিষয় আছে, আইন তৈরি করেন, আবার এরা সামাজিক কাজও করেন। একটা এমপি এলাকার উন্নয়নমূলক কাজ করেন না তা কিন্তু না, রাস্তাঘাট, স্কুল কলেজ, হ্যাঁ, উনি শুধু এমপি হয়ে গেছে তারপর সংসদে চলে আসলো আর এলাকায় গেল না, তা কিন্তু না। এলাকায় যাবেন, এলাকার মানুষের সুখ দুঃখ বা বিভিন্ন, এমপি হইলেও অন্য কাজ, সমাজসেবামূলক কাজ করা যায় না তা কিন্তু না। তো তার নির্দিষ্ট যে জনপ্রতিনিধি, তার ভালো মন্দ খারাপ লোক, আমি পিআর পদ্ধতিতে ধরেন ইলেকশন হইল, ওনার দৃষ্টিতে এই হয়তো ধরেন আরেকটা রাজনৈতিক দল খারাপ,
সেই খারাপ দলেও 20% ভোট পাইল। তো খারাপ দলে কাজটা কি করবে? খারাপ দলে কাজ করবে সে টাকা নিয়ে দুর্নীতিবাজ সমাজের খারাপ লোকটাকে এমপি বানাই দিবে। ভোট আমি দিলাম, খারাপ লোকটাও 20% ভোট পাইলো মনে করেন, তো একটা খারাপ লোককে সে টাকার বিনিময়ে এমপি বানাই দিল। আমরা তো সেটা প্রত্যাশা করি না। আমরা এই জন্য যে পিয়ার পদ্ধতি আমি ব্যক্তিগতভাবে এই জন্য বিরোধিতা সেটা কি এখন করতেছি। এই পদ্ধতিতেও হচ্ছে না যে খারাপ লোককে আমরা নির্বাচিত করছি? হচ্ছে, সেটা কম। একটা খারাপ লোককে সহজে মানুষ মানে ভোটের রাজনীতিতে আপনি দেখছেন যে হয়তো 3টা নির্বাচন দেখছেন, 3টা নির্বাচনে আমি কিন্তু 3টা নির্বাচনে 2-3টা নির্বাচনে কাভার করেছি, এখানে কিন্তু ভোটাররা আসেন নাই। এবং এমনকি আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে একক নির্বাচন, যদিও আশরাফ ভাইরাও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন কোনটা বিগত দিনে। কোনটা মানে কোনটা প্রত্যেকটা এমপি না, সংসদীয় এটা সংসদীয়। 24টা আমি আপনার বলি না আমরা করেছি বিএনপি করে নাই। 24 বাদ দেন, 24 বাদ দিয়ে 18 14 না 14 এবং না এটা তো আপনার তথ্য ঠিক না। আমরা বিএনপি যেটাই করে নাই আমরাও করি নাই। 14তে বিএনপিকে আমরাও করি নাই, 18তে বিএনপি করছে আমরাও করেছি। এবং সেখানে শোনেন বিএনপি এক মিনিট, যেটা হলো যে আমরা সেই 18 নির্বাচনে 10টা 10:30টার মধ্যে আমরা ভোট বর্জন করেছি, সাংবাদিক সম্মেলন করে বর্জন করেছি 10টা 10:30টায়। আর বিএনপি কলকে 18তে নির্বাচন করে 5 জন এমপি সংসদে গেল, একজন শপথ পড়ল না, এবং এই 6 জনের সাথে একজন যে মহিলা আসন পায় বোনাস হিসাবে তাকেও নিয়ে গেল। সে কিন্তু 3 বছর পর্যন্ত তারা পার্লামেন্টে ছিল, পার্লামেন্টের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে, এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে বৈধতা দিয়েছে সংসদীয়ভাবে এই বিএনপি। আমরা তো 10টা 27টা বয়কট করেছি ভোট 18 সালের, কিন্তু ওনারা কিন্তু বৈধতা দিয়েছে, ওনারা পার্লামেন্টে গেছে, শপথ পড়েছে, টাকা নিয়েছে, তারপরে বাড়ি নিয়েছে। প্রতিটা স্থানীয় সরকার উপজেলা বিএনপিও গেছে, আমরাও গেছি। না বিএনপি তো যায় না, কেন যায় না? এই যে বরিশালে যে ঘটনা হলো, ডাক্তার শাহাদাত কেমনে হইলো, মেয়র হে কারামল নির্বাচন করছিল, তারপরে এই এশরাক হোসেন কারামল নির্বাচন করছিল, অনেক জায়গায় গেছে, তারা নামে দেয় না বিনামে গেছে। আর স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক না, কারণ এর হলো স্থানীয় নির্বাচন মানুষ সৎযোগ্য প্রার্থী চায়। যেমন আপনার কলাপাড়ার একজন এমপি প্রার্থী যে নিজেরই নুয়ান্ডা, সেখানে আমাদের চেয়ারম্যান একজন সাধারণ মানুষ, আলেম মানুষ, সে চেয়ারম্যানে বিপুল ভোটে নির্বাচিত হয়ে গেল। কাজেই স্থানীয় নির্বাচন আর সংসদ নির্বাচন কিন্তু এক না। এখানে বিএনপিও গেছে, জামাতও গেছে, আমরাও গেছি তুলনামূলকভাবে, কিন্তু যা বিএনপি 14 সালে আপনার ইলেকশনে যান নাই? প্রশ্নই আসে না। কি আপনি জানেন না সাংবাদিক? তা কেমন সাংবাদিক আপনি বাইর করেন? 14 সালে আপনারা যান নাই? প্রশ্নই আসে না, কেমন যাবো, কেন যাবো? এরশাদের সাথে আপনারা জোট করলেন কত? না সেটা হলো 2001-এ এরশাদের সাথে আপনারা জোট করলেন? জোট করলাম 2001-এ। সেই 2001-এ যেটা আমরা এরশাদের সাথে সর্বশেষও আপনাদের একটা ছিল, 14 সালেও ছিল। আমি রাজনৈতিক বিট কভার করা লোক, আমি না শোনেন, আপনি যত কিছু বলেন, আমরা 2001-এ একটা বলেছি যে 14 সালের কথা চিন্তা করেন। 14 তো আসেই নাই, 14 প্রশ্নই আসে না, আমরা বয়কট করেছি। কিন্তু এরপরে 14 সালের পরে যখন হাসিনা কান্দাকাটি করে গেল, আমার বিশ্বাস করেন আমি জাতির জনকের কন্যা, হ্যাঁ আমি হস্তাস করে আসছি, এইবার বিশ্বাস করেন না সুষ্ঠু নির্বাচন দেবো। এই আমরা নির্বাচন দিলাম, কত দিলাম? 300 আসনে প্রার্থী দিলাম, একমত এককভাবে 300 আসনে। বিএনপি থাকলো 25 জন, এর 25 জনের জন্য সব দল নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট তারা গঠন করলো, এবং সেখানে সকল দল মার্কা ছিল কিন্তু দানের শীষ, ওই জামাত বলেন আর অমুক বলেন, সবাই দানের শীষ নির্বাচন করছে। কাজেই আমরা 18 সালে নির্বাচন করছি। ধন্যবাদ। আমি একটু বিরতি